আবির বর্ষার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তার চোখে পড়া 2.5 পাওয়ারের চশমাটা একটু ঠিক করে সে আবার বর্ষার দিকে তাকালো। বর্ষা জিন্স প্যান্টের সাথে ব্লু টি শার্ট পরে আছে। ভার্সিটির টপ সুন্দরী। আবিরের চাচাতো বোনের বন্ধু বর্ষা, মানে আবির হলো নীরার চাচাতো ভাই, নীরা হলো বর্ষার বান্ধবী। আবির হাবাগোবা গবেট মার্কা একটি ছেলে। বর্ষা স্টেজে গান করছে, ডিজে মিউজিকের সাথে মাঝে মাঝে নাচও করছে বর্ষা। ছেলেরা যেন হুড়মুড় করে বর্ষা স্টেজ পারফরমেন্স দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। অনেক দূরে আবির সাদা প্রাইভেট গাড়ির উপর বসে দূর থেকে হা করে বর্ষাকে দেখছে। ভার্সিটিতে ফাংশন চলায় আজকে বর্ষার মিউজিক শো ছিল। নীরা আবিরকে নিয়ে এসেছিল অনুষ্ঠান দেখানোর জন্য। অনুষ্ঠানে দর্শক হিসেবে মেয়ে থাকলেও ছেলেদের সংখ্যা যেন বেশিই ছিল। তার প্রধান কারণ বর্ষা। এমন কোনো ছেলে নেই যে বর্ষাকে চেনে না আর বর্ষাকে পেতে চায় না। এমন ছেলে খুঁজে পাওয়াটা খুব কঠিন। কোনো এলাকায় এমন একটা মেয়ে থাকে, কোনো ছেলে তাকে পাত্তা না দিতে চাইলে অজান্তে মেয়েটাকে পাত্তা দিতে শুরু করে। এটাতে ছেলেদের কোনো দোষ নেই, হয়ে যায় প্রকৃতির নিয়ম। অজান্তে ওই মেয়েটাকে নিয়ে পাত্তা না দেওয়া ছেলেটাও ভাবতে শুরু করে। বর্ষাও ঠিক ওরকম আকর্ষণীয়। তার যে নীল চোখ, গায়ের রং দুধে আলতা এমন না, তবুও যেন সে আকর্ষণীয়। কারণ বর্ষার চেহারাতে এক বিশেষ ধরনের মায়া আছে, যা সবাইকে আকর্ষণ করতে বাধ্য। আবির প্রথমে ভেবেছিল সে ফাংশন দেখতে আসবে না, কারণ এগুলো তার মোটেও ভালো লাগে না। কিন্তু কাজিনদের জোড়াজুড়িতে সে আসতে বাধ্য হয়েছে। বিশেষ করে নীরা আবিরকে টেনে নিয়ে এসেছে এই ফাংশনে। আবিরের মেয়েদের দিক থেকে একটু অ্যালার্জি আছে, তার কারণও আছে একটা বিশেষ লম্বা। এই জন্য আবির ভেবেছিল মেয়েদের মধ্যে না যাওয়াই ভালো। কিন্তু এখানে সে প্রথমেও চোখ যায় বর্ষার দিকে। বর্ষার চুলগুলো হাঁটু অবধি লম্বা। বর্ষার চুলের উপর ফিদা হয়ে যায়। নীরা এসে তুড়ি বাজিয়ে আবিরকে বলে, ব্রো, ওর দিকে তাকিয়ে লাভ নেই। বর্ষা ওর নাম, আমার বেস্ট ফ্রেন্ড। সে কিন্তু পাক্কা প্লে গার্ল। তোমাকে খেয়ে ছেড়ে দিবে, টের পাবা না, বুঝলা গভেট? আবির একটু লজ্জা পায়। নীরাও আবির একটু বেশি ফ্রি। সব কাজিনদের থেকে ওরা দুজন বেশ ফ্রি মাইন্ডের। তবে আবির খুব কম কথা বলে। এর কারণ আবির তেমন বাংলাদেশে এসে সবার সাথে মিশে না। বাইরের দেশ থেকে পড়াশোনা করে এসেছে এখানে, আর সে একজন লেখকও, তাই ভাবটা গম্ভীরময়। ওদিকে বর্ষা হলো একজন টপার, একজন সিঙ্গার, কিউট, হট, সবকিছু। বড় কথা, বর্ষার বাবা হলো একজন প্রভাবশালী নেতা। এজন্য বর্ষা যা বলে তাই হয়ে যায়। আবির যেন চোখ সরাতেই পারছে না বর্ষার দিক থেকে, কিন্তু নীরার কথা ভুলতে পারছে না। বারবার মনে পড়ছে বর্ষা হলো প্লে গার্ল। আবির গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নীরা এসে বলে, আবির চল স্টেজের কাছে যাই। না, দূর থেকে কিছু সৌন্দর্য উপভোগ করতে হয়। আমি এখানে আছি, তোরা যা। ভাইয়া চলো না যাই। তুমি একা হাবাগোবা টাইপের ছেলে, এখানে হারিয়ে যাবে। ভাইয়া এরপর ডান্স শুরু হবে, চলো না যাই। তোরা যা, আমার এখানেই ভালো লাগছে। আচ্ছা ও থাক, নতুন আসছে, হারিয়ে গেলে যাবে। চল আমরা যাই। আবিরের কাজিনেরা ভিড়ের মধ্যে চলে যায়। বর্ষা চারপাশে তাকাচ্ছে, ছেলেরা ওর দিকেই তাকিয়ে আছে। বর্ষা সবসময় ঠিক এটারই ফায়দা নিয়েছে। কোনো ছেলের সাথে হেসে কথা বলে বর্ষা আরও হেসে কথা বলে। ছেলে তো এমনিতেই পটে থাকে, তারপর বর্ষার এমন কথা বলার ধরন দেখে ছেলেরা বর্ষার কাছে নাম্বার নিতে ভুল করে না। এরপর শুরু হয় কয়েক মাস প্রেম। তারপর বর্ষা টাটা বাই বাই বলে দেয়। কিন্তু ব্যাপারটা ব্রেকআপ অবধি থাকলে ঠিক হয়। বর্ষা ব্রেকআপের আগে ছেলেগুলোর থেকে রেস্টুরেন্ট বিল ঠিকভাবে আদায় করে না। এটাই বর্ষা। ওর না আছে কোনো প্যারা, না আছে সমস্যা। সে সবসময় চিল মরে থাকে। ছেলেদেরকে কষ্ট দেওয়াটাই ওর একমাত্র নেশা। আর বর্ষা এই নেশায় বেশ গভীরভাবে আসক্ত। যে কোনো ছেলেকে তার জালে ফাঁসাতে প্রস্তুত থাকে। কিন্তু মজার ব্যাপার হলো কেউ জানে না বর্ষা এমন প্লেগার। বর্ষার গান শেষ হয়। অনুষ্ঠানের অ্যাঙ্কার এসে ঘোষণা করে এবার এমন একজন নাচ পরিবেশন করতে আসছে, সে তার নাম প্রকাশে অনিচ্ছুক। সে একাই নাচ পরিবেশন করবে, সবাই এনজয় করবেন। অ্যাঙ্কার কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষা স্টেজ থেকে নামে। নীরা ভিড় ঠেলে বর্ষার কাছে এসে দাঁড়ায়। বর্ষা নীরাকে দেখে বলল, কি ব্যাপার, কখন এসেছিস? একটু আগে হেপি গান গেয়েছিস। আমার কাজিন তো তোর গানের উপর ফিদা। বলিস কি, তোর ওই হাবাগোবা কাজিনটা, কি যেন নাম বলেছিলি? ও, আবির নাম তার। তা সে কোথায়? আমার কাজিন মোটেও হাবাগোবা না, তবে কথা কম বলে। তুই তো দেখিস নে, আছে ওইদিকে। এখন চল নাচ দেখি। মীরা, ফারে, নিশি ওরা কোথায়? কি জানি। দুই বান্ধবী গল্প করতে থাকে। ওদিকে স্টেজে সব আলো নিভে যায়। সবাই স্টেজের দিকে তাকিয়ে থাকে। এমনভাবে এন্ট্রি কে নিতে পারে? সবাই তা দেখার জন্য মুখিয়ে আছে।
কিন্তু 1 মিনিট ওভাবেই আলো নিভে থাকা অবস্থায় সবাই অপেক্ষা করে। 1 মিনিট যায়, 2 মিনিট, 3, 4, কিন্তু কেউ আসে না। দর্শক বিরক্ত হয়ে যায়। ঠিক এমন সময় একটা আলো জ্বলে ওঠে। গায়ে কালো শার্ট, শার্টের নিচে সাদা শার্ট, শার্টের বোতামগুলো খোলা, জিন্সের সাথে হাই কনভার্স, পুরো মুখ ঢাকা। একটা মাস্ক পরা একটি বেশ স্মার্ট দেখতে ছেলে নাচের পজিশনে দাঁড়ায়। হঠাৎ মিউজিক বেজে ওঠে। ইউসুফ একশিয়া জুগলির মাজনুন নবোদাম রিমিক্স ভার্সনে গানটি বেজে ওঠে। আর এই অপরিচিত ছেলেটা গানের সাথে বেশ চমৎকারভাবেই নাচতে থাকে, সাথে অ্যাথলেটিজমের অনেক স্টেপও দেখায়। সবাই অবাক হয়ে তাকিয়ে ছেলেটার নাচ দেখতে থাকে। বর্ষা ছেলেটার নাচের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। একসময় নাচ শেষ হয়, আবারও আলো নিভে যায়। ঠিক 5 মিনিট পর স্টেজ আবার আগের মতো আলোকিত হয়ে যায়। কি ব্যাপার, কে ডান্স করলো জানিস তুই? না তো, এমন কোনো লোক তো আব্বু এখানে ডাকেনি। মানে এমন প্রফেশনাল ডান্সার তো এখানে ডাকা হয়নি। নাম প্রকাশেও তো অনিচ্ছুক ছেলেটা। তাহলে কে সে? থাক, বাদ দে, চল আমার কাজিনের সাথে তোর পরিচয় করিয়ে দেই। ওকে চল। বর্ষাকে নিয়ে নীরা বাইরে আসে। আবিরকে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা। একটা ছেলে বাইক নিয়ে বর্ষার সামনে এসে দাঁড়ালো। বর্ষা ছেলেটার দিকে তাকিয়ে একটু মুচকি হাসে। ছেলেটা বর্ষার কাছে এসে দাঁড়ালো। আবির ওদের দিকে তাকিয়ে আছে। বর্ষার কাছে এসে ছেলেটা বলল, আমি সুমন, বেশ কয়েকদিন ধরে তোমাকে দূর থেকে ফলো করি আমি। এখানকার যুগে কোনো ছেলে কোনো মেয়ের পিছনে ফলো করে, তার কারণ নিশ্চয়ই ভেঙে চুরে বলা লাগবে না। অবশ্যই মেয়েটাকে ছেলেটা প্রেমিকা করতে চাই। তুমি কি আমার প্রেমিকা হবে? কোনো মেয়ে তখনই কোনো ছেলের প্রপোজালে রাজি হয় যখন মেয়েটা ছেলেটার ব্যাপারে জানে, একটু একটু ছেলেটাকে ভালো লাগে, তখন রাজি হয়। হুট করে অচেনা কেউ এসে প্রপোজ করলে কোনো মেয়ে কখনো রাজি হয় না। এটা নিশ্চয়ই জানেন আপনি। কোনো মেয়েকে প্রপোজ করার আগে তাকে ইমপ্রেস করতে হয়, তবেই না ফুটবে। তোমাকে ইমপ্রেস করার ক্ষমতা আমার আছে, কিন্তু সুযোগ তো তুমি দিবা। আমার ভালোবাসা যে কতটুকু এটা বোঝানোর জন্য মাধ্যম আর সুযোগ দুটোই তো চাই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিন, দেখি কেমন ভালোবাসা আছে। কোনো মেয়েকে পটাতে হলে সত্যিকার ভাবে ভালোবাসতে হয়। আর আমি কিন্তু এমন একটা মেয়ে যাকে ভালোবাসা সহজ না, আবার পাওয়াটাও সহজ না। আমি কোনো ছেলের সাথে মিশি না। আমাকে ভালোবাসতে হলে কখনো আমি যে ঠকাবো এটাও ভাববেন না। বাহ, রিলেশনের আগে সব সত্যতা বলে দিচ্ছ। এরকম মেয়েকেই তো আমি চাই। নাম্বারটা দাও। ওকে নিন, 017। বর্ষা ছেলেটাকে নাম্বার দিল। ছেলেটা বাইকে বসে। বর্ষার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। নীরা বর্ষার কাজগুলো রোজ দেখতে দেখতে বিরক্ত। পড়াশোনা ওদের প্রায় শেষ। সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি। ছেলে দেখলেই বর্ষার ফ্লার্ট শুরু হয়। কত ছেলে যে ওর জন্য পাগলামি করেছে, কিন্তু বড়জোর 2 মাস কোনো ছেলের সাথে ওর রিলেশন রেখেছে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে। কোনো প্রমাণও রাখে না বর্ষা। হাঁটতে হাঁটতে আবিরের কাছে আসে ওরা। চোখে চশমা পরা আবিরে দেখতে খ্যাত খ্যাত হলেও কিউট আছে। হাবা গোবা গোবেচারা আবিরের চেহারার দিকে তাকিয়ে থাকে বর্ষা। আবির চশমাটা একটু ঠিক করে। বর্ষার এমন তাকানো দেখে লজ্জা পেল। বর্ষা বলে, কি রে নীরা, তোর কাজিনকে দেখে মনে হচ্ছে জুনিয়র। কিসে পড়ে রে? হ্যাঁ, ও আমাদের 1 বছরের জুনিয়র। তবুও পড়াশোনা শেষ, মানে ও আর পড়াশোনা করবে না, বিজনেসে মন দিয়েছে। ছেলেটা অনেক ভদ্র কিন্তু। কতটুকু ভদ্র? তা মিস্টার, মুখে এমন ঘাম লেগে আছে কেন? মনে হচ্ছে জগিং করছিলে রাতে। তোমাকে তুমি বললাম কারণ তুমি জুনিয়র। নীরা, ইনি কে? আমি কি মানে? ওই নীরা। তুই না বলেছিলি তোর কাজিনকে আমার কথা বলেছিস? তাহলে চিনতে পারছি না কেন? আবির, তুই না বর্ষার দিকে? এসব মেয়েদের দিকে আমি তাকাইও না। ওই ছেলে, আমাকে তুমি চেনো? চেনার প্রয়োজনও মনে করছি না। আবির কথাটা বলে সেখান থেকে কিছুটা দূরে সরে আসে। বর্ষা হা হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকে কিছু সময় ধরে। নীরা নিজেও অবাক হয়, কারণ আবির হা করে বর্ষাকে দেখছিল, আর এখন বর্ষাকে এসে চিনতে পারছে না। বর্ষা রেগে নীরাকে বলল, ছেলেটার সব ডিটেলস দে আমাকে। আবিরের? কেন, কি করবি? প্রেম করব? আমাকে অ্যাটিটিউড দেখায়। থাম, ও তো জুনিয়র। তো জুনিয়র বয়ফ্রেন্ড হলে ক্ষতি কিসের? তুই সব ডিটেলস বল। বাসায় চল, আমার ভাইয়ের জীবন নষ্ট করিস না মা। চুপ থাক। আমাকে ইগনোর করে? ও তো চেনেই না এই বর্ষাকে।
আমার মেজো চাচুর ছেলেও। মেজো চাচু আমেরিকাতে থাকেন, আবির সেখানেই থাকে। মানে আমরা জানি যে আবির বিদেশের থেকেই বড় হয়েছে। মেজো আম্মু মারা গিয়েছে অনেক আগে। আমার আম্মু অনেক আদর করে আবিরকে। আব্বুও কম কিসের, ছেলেটা অনেক চুপচাপ থাকে এই আর কি। কখনো কাজিন ছাড়া অন্য মেয়েদের সাথে আবিরকে কথা বলতে দেখিনি, বুঝেছিস? ওর নাম্বার দে। নাই, প্রয়োজন পড়ে না, তাই রাখিনি। তুই যে চেয়ে নে। চুপ থাক। বর্ষা কখনো ছেলেদের নাম্বার নেয়নি, বরং দিয়েছে। হয়েছে, থাম, চল বাড়িতে যাই। আম্মু তোকে যেতে বলেছে। ওকে চল। ওরা সবাই গাড়িতে ওঠে। আবিরকে নীরা ডাক দেয়। আবির ইশারা একটু পরে আসছে বলে জানিয়ে দেয়। বর্ষা বিরক্ত হয়ে আবিরকে মনে মনে অনেক কিছুই বলছে। এমন সময় ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে আকাশ স্যারের নাম্বার। বর্ষা তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো। ভালোই তো ফাংশনে শো করলা। তোমাকে যে দেখা করতে বললাম, কেন দেখা করলে না? একটু ঝামেলাতে ছিলাম। আমাকে কি ভালোবাসো না তুমি বর্ষা? এইসব কি বলো তুমি? তুমি তো আমার ক্রাশ ছিলে। জানো তো, মেয়েদেরকে না ছেলেরা বিশ্বাসই করতে চায় না। একটু ফোন ওয়েটিং পেলেই ভাবে কারোর সাথে কথা বলে মেয়েরা। এমন কেন ভাবে ছেলেরা? আমি তোমাকে কতটা ভালোবাসি এটা শুধু আমি জানি। না তুমি কখনো আমাকে বুঝবে, আর না আমার ভালোবাসাটা বুঝবে। সব ছেলে একই রকম। কয়েকদিন প্রেম করে, মেয়েটাকে ব্যবহার করে ছেড়ে চলে যাবে। আমি তো আগেই বলেছি আমি অনেক খারাপ একটা মেয়ে। জানি কেউ ভালোবাসবে না আমাকে, তুমিও না। এজন্য এমন অদ্ভুত প্রশ্ন করো। হে বর্ষা, কি বলো এসব? আমি এমনিতেই জানতে চাইছিলাম। আসলে একটা গিফট ছিল তোমার জন্য, তাই বলছিলাম শো শেষে দেখা করতে। সরি, আর কখনোই তোমাকে হার্ডনেস প্রশ্ন করবো না, প্রমিস। আচ্ছা, আমার বাসা থেকে কল দিচ্ছে, পরে কথা বলছি। ওকে, সাবধানে যাবে আর খেয়ে নিবে তাড়াতাড়ি। নিজের খেয়াল রাখো, কেমন? বর্ষা ফোন কেটে দেয়। আকাশ হলো ওর ভার্সিটির টিচার। বর্ষার দিকে ক্লাস চলাকালীন তাকাতো। বর্ষা তা বুঝতে পেরে স্যারকে ওর নেশার খোরাকে পরিণত করে নিয়েছে। এখন সময়ের অপেক্ষা স্যারকে বড় রকমের একটি ছ্যাঁকা দেওয়ার। বর্ষা মিথ্যে বলে ওনার কল কেটেছে, কারণ এখনো মাহিনের সাথে কথা বলছে। মাহিন হলো ওর বন্ধুর বড় ভাই। হ্যালো বর্ষা, কি করছো? সরি, আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য তোমার সাথে আজ দেখা হলো না। রাগ করেছি আমি, জানো না তোমাকে কতটা মিস করেছিলাম। কেউ না আমার গুরুত্ব বোঝেই না। এই কি বলছো? পাগলি একটা, আমি ছাড়া কেউ বুঝবেও না। রাগ করো না পাখি, আমি কালকেই দেখা করব। থাক, লাগবে না। দেখা যাবে। তা ফোন ওয়েটিং ছিল যে, কোথায় কথা বলছিলে? অন্য বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তাহলে প্রশ্ন করলা কেন? সন্দেহ হয়? ফেসবুক পাস নিবা বলো। হয়েছে, থামো। আমাকে বিশ্বাস করলে এক নিঃশ্বাসে করবা, কথা দিচ্ছি। কখনো বিশ্বাস হারাবে না। রাখছি, এখন বাসায় যাব। বর্ষা ফোন কেটে দেয়। মীরা শুধু হা হয়ে বর্ষার কাহিনীগুলো দেখছে। বর্ষা মুচকি হাসলো। ওর হাসিতে ধ্বংসের পারমাণবিক বোমা প্রতিফলিত হচ্ছে যেন। তবে নারীর হাসিতে কোনো দেশ ধ্বংস না হলেও ছেলে নামক দুর্বল জাতি ঠিকই ধ্বংস হয়ে যায়। মাহিন বর্ষাকে অনেক বেশি ভালোবাসে। এক পলকে বর্ষাকে প্রচন্ড রকম বিশ্বাসও করে ছেলেটা। বর্ষা জানে তাকে কে কতটুকু ভালোবাসে, আর সেটা নিয়েই কষ্টদায়ক। ওদিকে আকাশ স্যারও বর্ষাকে ভালোবেসেছে অনেকটাই, কিন্তু বর্ষার কাজগুলো ওনার কাছে অন্যরকম লাগলেও বর্ষা ঠিকই ইমোশনাল কথা বলে সবকিছু ঠিক করে নেয়। তারও কিছু করার থাকে না, কারণ বর্ষাকেও অনেক বেশি ভালোবাসে। আবির গাড়ির কাছে আসলো। বাকি কাজিনেরাও চলে এসেছে এতক্ষণে। আবির গাড়িতে উঠে বসে। ফাংশন থেকে আসা একটা কর্মীর সাথে আবির কথা বলছিল। কিছু টাকা দিয়ে আবির তাকে ধন্যবাদ দিয়ে চলে আসে। আবির সামনে সিটে বসে। পিছনে বর্ষা বসে আছে, আর চোখে বর্ষা আবিরের দিকে তাকাচ্ছে। আবির মুচকি আসলো। তারপর নীরা গাড়ি চালাচ্ছে। গাড়ির ভিতরে বক্সে মিউজিক বাজছে। জুবিনের সামান্দার মেয়ে গানটা বাজতে থাকে। বর্ষা বাইরে তাকিয়ে আছে। আবির আর চোখে বর্ষাকে দেখছে। বর্ষা যখনই তাকাচ্ছে তখনই আবির চোখ সরিয়ে নিচ্ছে। পেছন থেকে রাতুল বলল, আবির ভাইয়া, জানো ফাংশনে একটা ছেলে হেব্বি নাচ করেছে। তুমি যদি নাচটা দেখতে না, হেব্বি লাগতো। তুমি ফ্যান হয়ে যেতে ছেলেটার। চুপ থাক, এসব নাচ আমার পছন্দ না, বিরক্ত লাগে খুব। তোরা এত লোকের মধ্যে কিভাবে থাকিস? একা থাকার মজা আলাদা। হঠাৎ নীরা গাড়িটা ব্রেক করলো। আবির নীরার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার?
গাড়ি কেন থামালি? সামনে দেখো, কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আবির সামনে তাকায়, 4টে বাইক দাঁড়িয়ে আছে সামনে। আবির চুপচাপ বসে থাকে। নীরা বলল, বর্ষা, তুই কি আছিস? নাম গাড়ি থেকে, দেখি কি হয়। আমি নামবো না, আমার এসব ভয় করে, আমি ভিতরেই থাকছি। ফিতু একটা। বর্ষা গাড়ি থেকে নেমে বাইকের উপর একটা ছেলে বসা। বর্ষা নেমে সামনে আসতেই ছেলেটা হেলমেট খুলল। বর্ষা ছেলেটাকে চেনে, নাম তার সাইফ। বর্ষার পেছনে নীরা সহ ওর কাজিনেরা দাঁড়িয়ে আছে। সাইফকে দেখে নীরা বর্ষার কানে কানে বলল, বলেছিলাম না সাহেব সুবিধার না। নে এখন বস। রিলেশন কাকে বলে, কত প্রকার। চুপ থাক, শুধু দেখতে থাক, আগে দেখি মালটা কি বলে। সাইফ বাইক থেকে নামে, বর্ষার সামনে এসে দাঁড়ায়। রাগী দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকে বর্ষার দিকে। সাইফ বলে, এটাকে তুলে নিয়ে চলো, আমাকে কষ্ট দেওয়া বোঝাচ্ছি ওকে। 3 মাস রিলেশনের পর ব্রেকআপ করে দিয়েছো। যদিও তুমি ব্রেকআপ করোনি, নিজেই বাধ্য হয়েছি করতে, কারণ আমাদের ব্রেকআপ করার পেছনে তুমি ছিলে বড় কারণ। আজ তার শোধ নেব। নীরা, বলেছিলাম না সাইফ এটাই করবে। আমি জানতাম, আমার সে বিশ্বাস ছিল। আমার সাইফ কখনো আমাকে ছেড়ে যাবে না। বর্ষার কথা শুনে সাইফ সহ নীরা অবাক হয়ে তাকায়। কি হলো এটা? বর্ষা হঠাৎ পাল্টে খাওয়া মার্কা কথা কেন বলছে? সবার ভাবনাতে যেন এটাই ছিল। সাইফ ওকে প্রপোজ করেছিল 4 মাস আগে। প্রথম বর্ষা না করে দেয়, যদিও সরাসরি না করেনি, কিন্তু গ্রহণও করেনি। সাইফ 1 মাস বর্ষার পেছনে পড়েছিল। বর্ষা সেখানেই যেত, সাইফ পিছনে পিছনে ঘুরত। সাইফকে কতই না অপমান করেছে বর্ষা, কিন্তু তাতে কি সাইফ তার পেছন ছাড়েনি। সাইফ হলো ছাত্র নেতা, বর্ষাকে তার ভালো লাগে, সেটা ভালোবাসায় পরিণত হয়, যার জন্য বর্ষাকে প্রপোজ করে। আর বর্ষা সেই ভালোবাসা নিয়ে গেম খেলে কয়েকদিন। পেছনে ঘোরার 1 মাস পরেই বর্ষা গ্রহণ করে প্রপোজাল। 3 মাস যেতে না যেতে ওদের ব্রেকআপ হয়। সাইফ উন্মাদের মতো বর্ষাকে খুঁজেছে, কিন্তু বর্ষা পাত্তাই দেয়নি। হঠাৎ বর্ষার মুখে এমন কথা শুনে সবাই হা হয়ে গেছে। তারপরে বর্ষা কাঁদো কাঁদো গলায় নীরাকে বলল, তুই না বলেছিলি সাইফ আমাকে ভালোবাসে না, হয়তো তোকে ছেড়ে যাবে। দেখ এখন বিশ্বাস হলো। আমি তো বলেছিলাম সে কখনো আমাকে ছাড়বে না। অনেক হয়েছে, আর না, সাইফকে আর কষ্ট দিতে পারবো না আমি। তোরাই বল, একটা মানুষকে আর কতটা কষ্ট দেওয়া যায়? আমারও তো মন আছে, আর এই মনটা তো শুধু সাইফের জন্য বরাদ্দ। মানে কি বলছো এসব তুমি? বাবু, জানি আমি তোমার কাছে অপরাধী, তুমি শাস্তি দিতে পারো, কিছুই বলবো না আমি। তবে আমাকে ভুল বুঝলে, এটা তো অনেক কষ্ট পেলাম। সবাই না একই রকম, ছেড়ে যাওয়ার যখনই সময় হয় তখনই ছোট কারণ দেখিয়ে ঝগড়া করে চলে যায়। তুমিও আমার সাথে এটাই করেছিলে না? কিন্তু জানতে তো চাওনি কি হয়েছে, আমি কেমন আছি, খোঁজ নিয়েছিলে? আমি বর্ষাকে আস্তে আস্তে বললাম, এই থাম থাম। সাহেব তো বারবার জিজ্ঞাসা করেছিল কি হয়েছে, কেন তুই এমন করছিস। খোঁজ নিয়েছে তোকে সবসময়। আহ, চুপ থাক, সবার সামনে সত্য কথা বলতে নেই হারামি। কি আর হবে, আসলে সবটা আজ বলি। এতদিন বলতে যেও পারিনি, আজকে সবটা আমার বলতেই হবে। চেষ্টা করেছি অনেকবার বলার, কিন্তু তুমি যে আমাকে ভুল বুঝবে, ভাববে আমি প্রেগার, কিন্তু আমি এমন না। তুমি বলো আমি এমন? কখন আমার ফোন তুমি ঘন্টার পর ঘন্টা ওয়েটিং পেয়েছিলে? আরে ভাই, এত কথা কিসের? চল ওটাকে তুলে নিয়ে যাই। চুপ কর তোরা, আগে আমার বয়সের কথা শুনতে দে। দেখ গেমটা এবার কত দূর আগায়। তুই পারিস বটে। এই বর্ষা, বলো কি হয়েছে? বর্ষা কান্নার ভাব ধরে হাঁটু মুড়ে রাস্তার উপরে বসলো। আবির গাড়ির ভিতরের থেকে দেখছে, কিন্তু সে কিছুই শুনতে পাচ্ছে না। পেছনে থাকা ছেলেগুলোর হাতে হকস্টিক দেখে সে একদমই গাড়ি থেকে নামছে না। কখনো সে মারামারি তো দূরে থাক, কারোর সাথে ঝগড়া অবধিও করেনি আবির। একদম নরম আর গোবেচারা একটি ছেলে সে। ওদিকে বর্ষা কাঁদতে কাঁদতে বলল, নীরার সাথে বাজি করেছিলাম। নীরা বলতো সাইফ তোকে অনেক ভালোবাসে, তাহলে একটা পরীক্ষা নে, ওকে ইগনোর কর, সব ব্রেকআপ করুক। এরপর যদি সে ফিরে আসে তাহলে বুঝবো তোকে সে অনেক ভালোবাসে। আমি চাইছিলাম না, কিন্তু একদিন তোমাকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছিলাম। জানো না কতটা কষ্ট হচ্ছিল ওদিন। তুমি এসে কথা বলছিলাম মেয়েটার সাথে। জানো না বাড়িতে এসে কতটা কেঁদেছি। সেদিন না চাইতেও রাগেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। তারপর থেকে তোমাকে ইগনোর করি। বিশ্বাস করো, আমি তোমাকে কখনো ছাড়তে চাইনি। আর আজকে তুমি আমার সাথে যা করতে আসলে, সত্যি
ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেল। সব ছেলের একরকম, নিজেদের দোষ কখনো দেখে না, সব সময় মেয়েদেরকে ব্যবহার করতে চায়। আমি না সাইফ তোমাকে অন্যরকম ভেবেছিলাম, আর তুমি কি না আমাকে তুলে নিয়ে যেতে এসেছো। না, ভালোই করেছো। বান্ধবীরা বলতে তুমি খারাপ, আমি বকা দিতাম, বিশ্বাসই করতাম না যে তুমি এমন। অথচ আজ ভালোবাসা বলতে কিছুই নেই, সব ছেলে প্লে পায়। আর আমি একজনকে চাইলাম যে কিনা আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে এমন বিহেভ করলো। বর্ষা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। নীরা হাবার মতো শুধু বর্ষার অভিনয়টা দেখছে। কখনো নীরার সাথে বর্ষার বিহেভদের নিয়ে কথা হয়নি, অথচ বর্ষা পাকা প্লে গার্লের মতো কত সুন্দর করে পরিস্থিতি সামলে নিল। আহা, বর্ষা কখনো সাইফকে মেয়েদের সাথে কথা বলতে দেখেনি, সবকিছু বানিয়ে বলেছে। ওদিকে সাইফের চোখে পানি, সে কাঁদতে থাকে। বর্ষা থেকে উঠে দাঁড়ায়। বর্ষা কান্না থামিয়ে বলে, আমি জানি অপরাধ করেছি, আচ্ছা শাস্তি হিসেবে আমাকে তুলে নিয়ে যাবা, তাই তো? নীরা তোরা যা, আমি ওদের সাথে চলে যাই, হয়তো এটাই তোর সাথে শেষ দেখা। ভালো থাকিস নীরা। আরে বর্ষা শোনো, সরি, আমি আসলে পাগল হয়ে গিয়েছিলাম। সরি, আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে তুলে নিয়ে যেতে চাইছিলাম না, কিন্তু বন্ধুরা বলল শাস্তি দিতে হবে তোমাকে। প্লিজ বর্ষা, আমাকে ভুল বুঝে ছেড়ে যেও না। বাহ নীরা, দেখ, ভালোবাসা বলে না দুনিয়াতে কিছু নেই। যে মানুষটাকে এতটা ভরসা করেছিলাম আমি, সে কিনা বন্ধুদের কথায় এমন কাজ করতে এসেছে। শুনেছিলাম ভালোবাসা মানে প্রিয় মানুষ যেন কষ্ট না পায় সেরকম কাজ করা, অথচ আজ জানলাম ভালোবাসা মানে শাস্তি দেওয়া। গ্রেট, ছেলেগুলো পারেও বটে। একটা মেয়ে তার পরিবারকে ফাঁকি দিয়ে ছেলেটাকে ভালোবাসে, দেখা করে, কত মিথ্যে বলতে হয় বাড়িতে। ছেলেরা শুধু চাহিদাই বোঝে। ছি। বর্ষা, তোমার পায়ে পড়ি, আর কিছু বলো না, আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। হাসি পাচ্ছে তোমার মুখে ভালোবাসার কথা শুনে। আমাকে তুমি ভুল বুঝছো। আমার ভালোবাসাটা দেখো একটু, প্রমিস কখনো খারাপ ভাবতে দেবো না তোমাকে। প্লিজ বর্ষা, চলে যেও না। চল নীরা, এরকম ছেলেকে চেনা হয়ে গেছে। কেন এমন করছো? আগে তো সবটা আমাকে বলতে পারতে। বলনি তো কখনো, আমাকে শুধু ভুল বুঝছো। শোনো, মেয়েরা কখনো মুখ ফুটে কিছু বলে না, বুঝে নিতে হয়। ভালো থেকো। একটা কথা বলে রাখবে, ভালোবাসলে শত ইগনোর কষ্ট কেউ দিক না কেন, তার অসম্মান করতে নেই। সত্যি অবাক হচ্ছি ভালোবাসার নমুনা দেখে। আমার দোষটা হলো আমি একটু দেখেছিলাম তোমাকে কতটা ভালোবাসো। আমার কাছে তোমার প্রতি ভালোবাসাটা ছিল অনেক, যা সবটাই সত্য। আমি তো অন্য ছেলেদের সাথে তোমাকে না জানিয়ে রিলেশন করতে পারতাম। কেন করিনি জানো? তুমি কষ্ট পাবে ভেবে। আমাকে মাফ করে দাও। চুপ। যাই হোক, ভালো থেকো। তোমার প্রতি ভালোবাসাটা আজীবন থাকবে, কিন্তু বিশ্বাসটা আর থাকবে না। ওদের কাছে শোনো তোমাকে নিয়ে কতটা পাগলামি করেছি। রাতুল, অতসী, তোরা বল। সবসময় তো আমি সাইফের কথা বলতাম তোদের কাছে, কিন্তু দেখ তোদের সামনে এসে আমাকে বন্ধুদের সাহায্যে তুলে নিয়ে যেয়ে আমাকে ওরা থাক বাদ দিয়ে সব। বাই। বর্ষা নীরার হাত ধরে টেনে গাড়ির কাছে আসে। কোনো কথা না বলে তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে প্রবেশ করে। নীরা ড্রাইভিং সিটে বসতেই পেছন থেকে বর্ষা বলে, তাড়াতাড়ি গাড়ি চালা, পেছনে একদমই তাকাবি না, সোজা বাড়িতে চল। বর্ষার কথা মতো নীরা গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর আসতে আবির বলল, ওখানে কি হয়েছিল? দেখলাম তোর বান্ধবী ছেলেটার জন্য কাঁদছে। আরে তুই যদি সব শুনিস তাহলে তো। থাম তো। আরে তেমন কিছু না, সত্য কথা বলি, কারণ সত্য বলতে কোনো লজ্জা থাকতে নেই। আবিরকে সত্যটাই বলি। বল বল, সে একটু হাসুক। সত্যটা হলো আমি ছেলেটার সাথে প্রেমের নাটক করেছিলাম, তাই ছেলেটার সামনে সব সত্য বলেছি। এজন্য কাঁদছিলাম। সত্য বলে বলছিলাম আমাকে শাস্তি দিতে, কিন্তু ছেলেটা আমাকে বুঝলো। সে কিছুই বলেনি। আমিও সত্য বলে আজকে নিজেকে হালকা লাগছে। বাহ, ছেলেটা এত ভালো, তার সাথে রিলেশনে যেতে পারতেন। না, আমার ওরকম স্টাইলিশ ছেলে একদমই ভালো লাগে না, কারণ ওরকম ছেলেরা জামা কাপড়ের মতো মেয়ে বদলায়। তাই নাকি? তা আপনার কেমন ছেলে পছন্দ? সাধারণ একটা ছেলে, তোমার মতো। যদিও তোমার মতো ছেলেরা আবার আমাকে পাত্তা দেবে না। নীরা তো মনে হয় বলেছে আমি প্লে গার্ল। এটাই তো নীরাকে বলতে বলেছিলাম, যেন তোমাকে সে আমার ব্যাপারে আগে থেকেই খারাপ কিছু বলে।
আমি না মানুষকে পরীক্ষা নিয়ে থাকি, দেখি আমার ব্যাপারে কে কেমন ভাবে। পৃথিবীতে সত্য ভালোবাসা সঠিক বোঝার মতো কেউ নেই। আবির বর্ষার দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। নীরা স্তব্ধ হয়ে যায়। নীরার অধনায় যেন বিপুল পরিমাণে অবাকতা লেগে আছে। আবিরকে নিয়ে এমন কোনো কথাই বর্ষার সাথে নীরার হয়নি, অথচ বর্ষা এখন আবিরকে পটানোর হালকা করে ঝাপসা দিয়ে পটানোর বাণী প্রকাশ করলো। নীরা গাড়ি থামায়, সবাই দেখে বাড়িতে চলে এসেছে। আবির তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে চলে যায়। বর্ষা গাড়ি থেকে নামতেই নীরা এসে বলে, ওই কি শুরু করলি? সাইফকে তো ঠিকই কাঁদিয়ে আসলি, তুই পারিস বটে। একদিন সত্যি সত্যি কারো ভালোবাসায় এমন ভাবে আটকাবি, দেখবি সে তোকে পাত্তা দিচ্ছে না, কিন্তু তুই ঠিক তার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে যাবে, তাকে চাওয়ার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য তোর কলিজাটা যেন ছিঁড়ে যাবে, শুধু তার জন্য তুই কাঁদবি। এই বর্ষা, কোনো ছেলের জন্য কাঁদবে? হুঁ, শোন, ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের দুটো কারণে, বাইরের সৌন্দর্য দেখে আর একটা ফিগার দেখে। ভেতরে থাকা মানুষটাকে কেউ বুঝতে চায় না। সব ছেলের একই রকম, ছেলে মাই ফুট, আর আমি কাঁদবো ভালোবাসার জন্য। সত্যিই হাসেনি। নীরা আপু ঠিক বলেছে, একদিন দেখবা খুব কাঁদছো তুমি। চুপ কর সবাই, বর্ষা কান্না করে না, কান্না করাই। বাদ দে, তোরা দেখলি তো সাইফকে কিভাবে ড্যাম করে আসলাম। ইটস লাভ মাইন্ড গেম, শুধু দেখবি আর সাই দিবি। তুই পারিস বটে, তবে আমার কাজিনকে ছাড় ভাই। শুধু দেখবি আর সাই দিবি। তোর ওই খ্যাত কাজিনকে কেউ ধরে রাখিনি, একটু ভাব বেশি। তবে দেখি কতটা ভাবলে। তোর কাজিন বেশি ভাব নিলে এমন কাঁদাবো যে বুঝতেও পারবে না কি হয়েছে। তুই একদমই আমার ব্যাপারে তোর কাজিনকে কিচ্ছু বলবি না, না হলে আমি কিন্তু আর আসবো না। বুঝছি, আচ্ছা যা পটা, দেখি কেমন পারিস। চল, এখন ক্ষুধা লেগেছে। বর্ষা বাড়ির মধ্যে প্রবেশ করে। নীরাদের বাড়িতে ওর বেশি যাতায়াত, খুব খাতির সবার সাথে। বর্ষা দেখতে এমনিতে সুন্দরী, কিন্তু বেশ চটপটেও, সবার সাথে মিশে যায় খুব সহজে, আর যে কারণে সবাই ওকে ভালোবাসে। বর্ষা বাড়িতে প্রবেশ করতেই দেখে নীরার দাদি বসে আছে সোফায়। বর্ষা দৌড়ে নীরার দাদিকে যে জড়িয়ে ধরে। নীরার দাদি বর্ষাকে দেখে বলল, কি রে সেমরি, দাদির কথা তো ভুলেই গিয়েছিস। আসিস, দেখা করিস না আমার সাথে? তোর আব্বু তো রোজ আসে, তুই তো আসতে পারিস। এখন থেকে রোজ আসবো। সবাই একসাথে বসে কথা বলছে। আবির দূরে বসেই বর্ষাকে দেখতে থাকে। বর্ষা আবিরকে পাত্তাই দিচ্ছে না। আবিরের পাশে নীরা এসে বসলো। নীরা কিছু বলতে যেও থেমে যায়। সবাই যখন বসে বেশ খাস মেজাজে গল্প করছে, এমন সময় রাতুল বলে ওঠে, আরে জিসান ভাইয়া, কখন আসতো? সবাই সেই দিকে ঘুরে তাকায়। এতক্ষণ সবাই যে গল্প করছিল তার রাতুলের কথা শুনতে সবাই চুপ হয়ে সেদিকে তাকালো। নীরা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, জিসান ভাইয়া তুমি আসছো? বর্ষা একবার নীরার দিকে তাকায়, আর একবার সিঁড়ি দিয়ে নামা একটি ছেলের দিকে তাকায়। বর্ষা অবাক হয়ে তাকিয়ে আছে ওই ছেলেটার দিকে। ছেলেটার নাম জিসান, কালো জিন্সের সাথে ম্যাচিং জুতো, ভিতরে ইস্ত্রি করা সাদা শার্ট, শার্টের উপর একটি হাল কালো কোট পরা, চুলগুলো একটি সাদাতে টাইপ কালার করা, জিন্সটা ছেঁড়া স্টাইলের, মুখে হেব্বি স্টাইলের দাড়ি, এক কথায় কিউটের ডিব্বা জিসান নামে ছেলেটা। বর্ষা হা হয়ে কিছু সময় জিসানের দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে সে চেনে না, প্রথমবার তাকে দেখছে। জিসান এসে কোনো দিক না তাকিয়ে খাবার টেবিলে যে বসলো। বর্ষা নীরার দিকে তাকায়, তারপর নীরাকে বর্ষা ইশারায় নিজের কাছে ডাকলো। জিসান নামে ছেলেটা এসে খাবার টেবিলে বসলো, সবার দিকে একবার তাকিয়ে বলল, খাবারের সময় হয়ে গিয়েছে, সবাই আসো, খাবার শুরু করি। চলো চলো। ভাইয়া তুমি কেমন আছো? কখন আসলে? আমরা জানলামই না। সবাইকে সারপ্রাইজ দিতে ভালোবাসি, তাই কাউকে না জানিয়ে ঠিক এখন থেকে 3 ঘন্টা 25 মিনিট 37 সেকেন্ড আগে এসেছি। দেখছিস না গা থেকে এখনো পোশাকটাই খুলিনি, তোদেরকে সারপ্রাইজ দেব বলে। ভাইয়া আমাদের জন্য কি এনেছো? সবাই পরে দেখবি, এখন খেতে আয়। দাদি আসো তাড়াতাড়ি। বড় মা কই? তোমরা বড় আব্বুদের নিয়ে আসো। আরে বর্ষা যে, কখন আসলি? এই তো বড় আব্বু, এই মাত্র। তোমরা কেমন আছো? সবাই ভালো আছে, আয় খেতে বস। জিসান ডাকছে তো, ছেলেটা কত দূর থেকে এসেছে। আবির আয় খেতে আয়। তোমরা খাও, আমি পরে খেয়ে নিব। জিসান আসাতে সবাই চুপ হয়ে গেছে।
কিন্তু ওর কথা যে সবাই শুনে চলে এটা ভেবেই বর্ষা কিছুটা অবাক হলো, কারণ জিসান ডাকতে সবাই আসা শুরু করে। নীরার আব্বু আসতেই বর্ষাকে দেখে বলল। আবির কথাটা বলে খাবার টেবিল থেকে দূরে সোফাতে যে বসলো। জিসানের দিকে তাকালো না একবারও। জিসান একবার আবিরের দিকে তাকিয়ে পাত্তা না দিয়ে খেতে বসে। বড় মা আবিরের কাছে আসে, আবিরের পাশে বসে বলে, কি হয়েছে, খাবি না কেন? জিসানের কথা মতো যে চলতে হবে এটা তো কোথাও রুলস নেই। আরে এমন কেন করিস? তোরা রক্তের সম্পর্কে থেকেও দুজনের মধ্যে এত অমিল দেখে মনে হয় তোরা সতীন। আমার সামনে ওর কথা বলবা না, আমার এটা ভালো লাগে না শুনতে। তোমরা যাও, পরে খেয়ে নিব। তুই না খেলে আমিও খাবো না। এখন দেখ কি করবি। থাক, ইমোশনাল ব্ল্যাকমেইলের কিছু নেই। বসো, আমি আসছি। বড় মা কি করছো? আরে কে খেলো না খেলো এটা তোমার দেখতে হবে না। আসো তো। কারো খাওয়ার জন্য বারবার বলাটা আমার পছন্দ না, আর যে বেয়াদব হয় তার থেকে দূরে থাকা ভালো। জিসান, এসব কি? তোমাকে না বারণ করছি? আবিরকে উদ্দেশ্য করে কিছু বলবে না। সরি ছোট আব্বু। বর্ষা শুধু হাবার মতো তাকিয়ে দেখছে। জিসান আবিরের কে হয় তা বর্ষা জানে না, তবে জিসানের সাথে যে আবিরের একটা মনোমালিন্য আছে সেটা ঠিকই বর্ষা বুঝতে পেরেছে। মনে মনে এমন মালিন্যের কথা ভেবে একটা হাসি দিল, কারণ বর্ষার মনে নতুন কিছু গেমের প্ল্যান করা নাড়া দিচ্ছে। আবির এসে বড় মায়ের পাশে বসে, বর্ষাও নীরার পাশে এসে বসলো। সবাই যখন খাওয়া শুরু করেছে তখন বর্ষা আস্তে গলায় নীরাকে প্রশ্ন করলো, নীরা, ওই স্টাইলিশ চান্দুটাকে রে? ওই, তুই চান্দু বলছিস কাকে? চিনিস তুই ওকে? আরে মালটাকে চিনি না বলেই তো তোকে জিজ্ঞেস করলাম। আজও বল, কে ও? জিসান ভাইয়া। সেটা তো বুঝলাম, ওর নাম জিসান, কিন্তু তোর ভাইয়া মানে কিসের ভাইয়া? আরে জিসান আর আবির আমার মেজো আব্বুর ছেলে। মানে তো বড় ভাই কিভাবে হয়? তুই তো সবার বড়, তাই না? পরে সব বলবো। জিসান আর আবির আমার কাজিন। আবির ছোট, জিসান ভাইয়া বড়। দুজনেই আমেরিকাতে থাকে। দেশে এসেছে। আবির এসেছে গতকাল রাতে, আর জিসান ভাইয়া আসছে একটু আগে। ও বুঝলাম। কি জানি, তুই কি বুঝলি? নীরা, খাবারের সময় কথা বলা নিষেধ করেছি না আমি? চুপচাপ খাবারে মনোযোগ দাও। বেয়াদবদের মতো খাবার খেতে বসেও ফোন চাপাটা যেন তোর না দেখি। সরি ভাইয়া, খাচ্ছি। জিসান শেষের কথাটা আবিরের দিকে তাকিয়ে বলল। আবির ফোন চাপছে আর খাচ্ছে। বাড়িতে সবাই জিসানের কথা শুনলেও আবির কখনো জিসানের কথা শোনে না। এতে জিসানের রাগ হলেও জিসান আবার আবিরকে কেয়ারও করে না। তবে আবিরও জিসানকে পাত্তা দেয় না। আবির হাবা গোবা খ্যাত হলেও জিসানের সাথে ঠিকভাবে কথাও বলে না, জিসানকে পাত্তাও দেয় না। সবার খাওয়া শেষ হয়, এক এক করে সবাই যে যার রুমে চলে যেতে থাকে। জিসান খাবার শেষ করে সোফাতে এসে বসলো। নীরা, বর্ষা, অতসী, রাতুল, ফারাদ আর আবিরও খাবার শেষ করে সোফাতে এসে বসে। আবিরের চোখে গোল গোল চশমা, চুলগুলো আঁতেল মার্কা করে রাখা, আর জিসান হলো স্টাইলিশ একটা চকলেট বয়। যে কোনো মেয়ে জিসানের স্টাইলিশ গেট আপ আর সুন্দর চেহারা দেখার জন্য তাকাতে বাধ্য। বর্ষা ঠিক এজন্যই তাকাচ্ছে। বর্ষা নীরাকে আস্তে গলায় বলে, তোর কাজিনের সাথে একটু কথা বলিয়ে দে না, চান্দুর হাব ভাব একটু দেখি। কি শুরু করলি? দেখ, জিসান ভাইকে তোর প্লে গালের কবজায় আনিস না। হারামি, সবাইকে ছ্যাঁকা দিলে রিয়েলটা কবে করব? মানে জিসান ভাইয়াকে কি পার্মানেন্ট বিএফ বানাবি? বিএফ মানে বল বল বল, কি ছোট চিন্তা তোর? তুই তো যার সাথে কয়েকদিন কথা বলিস তাকেই বলিস সিরিয়াস রিলেশনে আছিস, কিন্তু পরে বাদ দিয়ে দিস। তোর রিলেশন যে কোনটা সিরিয়াস নিজে ভেবেই অবাক হয়ে যাই আমি। তুই এত কথা বলিস কেন? জিসানের সাথে কথা বলিয়ে দে। ভাইয়া শোনো, এ হলো আমার বন্ধু বর্ষা। জিসান বর্ষার দিকে না তাকিয়ে বর্ষা থেকে উঠে হন হন করে চলে গেল। বর্ষা হা হয়ে যায় এমন আচরণে। বর্ষাকে অ্যাভয়েড করলেই প্রথম কোনো ছেলে। বর্ষা পুরো টাসকি খেয়ে তাকিয়ে থাকে জিসানের দিকে। মীরা মুচকি হাসতে থাকে। বর্ষা বলে, চান্দুর ভাবটা দেখো। পাত্তা পাবা না তুমি। আমি পাত্তা পাবো না? আচ্ছা, জিসানকে আমি পটিয়েই দেখাবো। আচ্ছা তাহলে দেখা যাক কে আগে পটে। কি ব্যাপার, এত ফিসফিস করে কি কথা বলছিস? না তেমন কিছু না, তোমাকে নিয়ে কথা হচ্ছিল। আমাকে নিয়ে? বাপরে, সুন্দরী মেয়ের মুখে আমার মতো ছেলের প্রশংসা, ভাবতে অবাক লাগছে। কেন অবাক হবে? যাকে আমার ভালো লাগে তাকে নিয়ে কি কথা বলবো না?
আর তুমি মোটেও খ্যাত নাও, তুমি কিন্তু অনেক কিউট। ভাবছি এতদিন কোথায় ছিলে? ফ্ল্যাট করছো? একদমই না, বলছিলাম না স্টাইলিশ ছেলেরা জামা কাপড়ের মতো মেয়ে বদলায়, কিন্তু তুমি যাকে ভালোবাসবে তাকে অনেক ভালোবাসবে। আর আমি তো সত্যিকারের ভালোবাসা খুঁজি। আমি তো আবার প্লে গার্ল না যে ভালোবাসা চেখে দেখবো। ছেলেদের সাথে কথাই তো বলি না, অন্য সব মেয়েদের মতো না আমি, যে একটা বফ থাকার পরও আরো কয়েকটা থাকবে। কিন্তু সবাই ভাবে আমি রিলেশনে আছি। বুঝেছি, আপনি সত্যি চমৎকার সুন্দর। আচ্ছা, পরে কথা হবে। বর্ষা কথাটা বলে উপরের দিকে চলে যায়। আবির নীরার পাশে বসে। নীরা কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বর্ষার শর্তের কথা মনে পড়াতে সে আবিরকে কিছুই বলতে পারে না। আবির বোকার মতো বলে, নীরা, তোর বান্ধবী আমাকে পছন্দ করতে শুরু করেছে বল। তুই নিজেই বুঝে নে। বুঝেছি। যাকগে, এমন একটা মেয়েকে মনে মনে অনেক খুঁজেছি আমি। হয়েছে, থাম, আমি গেলাম। নীরা উঠে চলে যায়। ওদিকে বর্ষা জিসানের রুমের সামনে আসলো। জিসান 4 তলা বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে। বর্ষা জিসানের পিছনে এসে দাঁড়ায়। বর্ষা খুব বুদ্ধিমতী একটি মেয়ে। এমন স্টাইলিশ ছেলে কত দেখেছে সে। 2-1 দিন ভাব নেয়, তারপর নিজ থেকেই বর্ষাকে পটাতে আসে। বর্ষা এসব কেস খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। সে জিসানের পাশে এসে দাঁড়ালো। জিসান ঘুরে তাকায়। নীরার বান্ধবীকে দেখে জিসান চলে আসতেই যাচ্ছিল, কিন্তু বর্ষা বলে, শুনুন মিস্টার, এত ভাব নেওয়ার কিছু নেই। একটা প্রশ্ন ছিল। আবিরের সাথে আপনার চাপার আগের ব্যাপার দেখলাম, সেটার কারণ কি? এমনি। ও, বলবেন না, বুঝতে পেরেছি। আচ্ছা শুনুন, আপনি কখনো কালো রঙের করোনা মাস্ক পরবেন না। হা মানে? বর্ষা মনে মনে হাসলো। সে বিড়বিড় করে বলল, ছেলে তুমি হেসেছো তো গিয়েছো ফেসে। বর্ষা জিসানের দিকে তাকিয়ে বলল, সিগারেট খান? যে ছেলে সিগারেট খায় না সে আসলে পুরুষ বলে মনে হয় না। ঠিক, আমারও তেমন মনে হয়। ছেলে হবে ঠিক আপনার মতো। হাবা বাবা ছেলেদের ভালোই লাগে না। আপনার ভাই আবির একটা খ্যাত, বিরক্তিকর সে। যাক, মানুষ তাহলে চিনতে শিখেছেন। তো বলুন, কেন মাস্ক পরবো না? আচ্ছা, মনে করেন আপনাকে কোনো মেয়ে পাত্তা দিল না, তখন কি করবেন? জিসানকে পাত্তা দেয় না এমন মেয়ে হয়তো কোথাও নেই। তাই নাকি? কিন্তু আমাকে না কেউ পাত্তাই দেয় না। সবাই আমাকে ভাবে সুন্দরী বলে আমি পাত্তা পাবো না, এই জন্য কেউ কথাই বলতে আসে না। তাই নাকি? ইন্টারেস্টিং ব্যাপার তো। বললেন না কিন্তু আমি কেন কালো রং এর মাস্ক পরবো না? বর্ষা কিছুই বলল না। বর্ষার ট্রিক্স কাজ করেছে। কোনো ছেলেকে টেনশনে ফেলার জন্য এতটুকুই যথেষ্ট। আর মেয়েদের সাথে কথা বলে না এমন ছেলে খুব কমই দেখা যায়। কোনো ছেলেটাকে টেনশনে রাখার উপায় হয় তাকে ইনবক্সে অনেকগুলো মেসেজ দিয়ে সেগুলো আনসিন করে দিলেই হলো। ছেলেটা ভাববে না জানি কি হয়েছে, কেন সে আনসিন করলো, কি লেখা ছিল। আর একটা হলো ছেলেকে ভাবাতুর কিছু বলে তা এড়িয়ে যাওয়া। যেমন ছেলেটাকে যদি বলা হয় তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু থাক এখন বলবো না, পরে বলবো, তবে কথাটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন বলার পর যদি কথাটা না বলা হয় তাহলে এই ছেলে অনেক কিছু ভাবা শুরু করবে। যেমন ছেলেটা ভাবতে থাকবে, কি বলতে চেয়েছিল মেয়েটা, আমাকে কি ভালোবাসি বলবে, সে কি বলবে কোনো মেয়ে পছন্দ করে নাকি অন্য কিছু, কি হতে পারে। মানে যতক্ষণ অবধি ছেলেটা কথার কারণ জানতে পারবে ততক্ষণ অবধি ছেলেটা মেয়েটাকে একটু বেশি পাত্তা দেবে। আর এই ট্রিক্সটাই বর্ষা বারবার কাজে লাগে, যা জিসানের ক্ষেত্রে প্রয়োগ করেছে। কিন্তু জিসান অন্য সব ছেলের থেকে বুদ্ধিমান বেশি। বর্ষার কথাগুলো শুনে মজা পেলেও জিসান এসবে পাত্তা দিচ্ছে না, কারণ বর্ষা প্লে গার্ল হলেও জিসান একজন প্লে বয়। কি হলো, চুপ কেন বলুন? আচ্ছা, পরে কথা হবে, আসি। বর্ষা জিসানের থেকে কিছুটা দূরে চলে আসে, তারপর একটু দাঁড়িয়ে মুচকি হেসে বলে, কালো মাস্ক পরলে আপনার চোখ দুটো বেশি সুন্দর লাগবে। তখন ওই চোখের দিকে তাকিয়ে থাকলে আমার যে সব কিছু উলট পালট হয়ে যাবে। চোখ দুটো মায়াতে আটকে যাবে, আর আমি মায়াতে আটকাতে চাই না। কেউ ভালোবাসতে পারে না। বর্ষার শেষের কথাটি ইচ্ছে করে ইমোশনালি বলে চলে যায়। জিসান অবাক হয়ে গেল, কারণ অনেক মেয়ে তার সৌন্দর্যের প্রশংসা করলেও এভাবে বর্ষার মতো করে কেউ করেনি। বর্ষা চলে যায়। দূরে আবির দাঁড়িয়েছিল। বর্ষা সেখান থেকে চলে যেতে আবির 1 পা 2 পা করে জিসানের দিকে এগিয়ে আসে। জিসান বর্ষার কথাগুলো ভেবে মুচকি হাসতে থাকে। আবির এসে পাশে দাঁড়ায়।
জিসানকে বলে, ভালোভাবে তোকে বলছি, বর্ষার থেকে দূরে থাকবি। আমি একবার ভালোভাবে যা বলি তা পরের বার বলার সময় সেটাতে আর ভদ্রতা থাকে না। হা হা হা, লুজার, তোর বলাতে কিছুই আসে যায় না। ছোট থেকেই আমার পছন্দের জিনিসগুলো তুই ইচ্ছে করে কেড়ে নিয়েছিস। আমি কেড়ে নিতে ভালোবাসি, তবে সব কিছু না। যার যেটা বেশি পছন্দ তার থেকে ঠিক সেটাই কেড়ে নেই। দেখ, বর্ষার থেকে তোকে দূরে থাকতে বলেছি, তুই তো জানিস আমি রাগি না। তবে একবার রেগে গেলে কি হতে পারে সেটা কারোর ধারণাতে নেই। পারলে তুই নিজেই তোর বর্ষাকে আমার থেকে আলাদা কর। লুজার প্রেম পড়েছে, লুজার প্রেমে পড়েছে। হা হা হা, যা ভাগ খেত লুজার। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির নিজের হাত মুষ্টিবদ্ধ করে গ্রিলে কয়েকবার আস্তে করে কিল দেয়। চোখ থেকে চশমাটা খুলে কয়েকবার নাড়াতে থাকে। বিড়বিড় করে বলে, আমি লুজার নই, তোরা কেউ আমাকে চিনিস না। সময় হলে বুঝতে পারবি কে লুজার আর কে উইনার। শালা হারামি। বর্ষা নিজের রুমে আসলো। নীরাদের বাড়িটা ওর দ্বিতীয় বাড়ি বলা যায়। নীরার আব্বু আর বর্ষার আব্বু খুব কাছের একটা বন্ধু, যে জন্য নীরা আর বর্ষা ছোট থেকে একসাথে বড় হয়েছে। বর্ষা ছোট থেকেই নীরাদের বাড়ি পছন্দ, তাই মাসের অনেকটা দিন বর্ষা এখানে এসে থাকে। নিজের রুমে সে বাড়িতে কথা বলে রিল্যাক্স মোডে বিছানায় শুয়ে পড়ে। রাতুল ফারাত কম্পিউটার বক্স দিয়ে গান বাজাতে থাকে। বর্ষা গান শুনতে থাকে। বক্সে আরাশ আর হেলেনার জনপ্রিয় গান ওয়ান নাইট দুবাই গানটি বাজতে থাকে। বর্ষা মনে মনে গানটা গাইতে থাকে। এমন সময় ফোনে কল আসে, আননোন নাম্বার। বর্ষা কখনো কোনো ছেলের নাম্বার সেভ করে না, কারণ কারোর সাথে রেস্টুরেন্টে খেতে গেলে ছেলেটা বর্ষার ফোন চেক করে, নাম্বার মেসেজ সব চেক করে। বর্ষা আগে থেকেই নাম্বারগুলো তখন ব্লক লিস্টে রেখে দেয়, মেসেজগুলো সব ডিলিট করে। এরপর ছেলের সাথে মিট করতে যাবে, ওই ছেলের ছবি আগে থেকেই ফোনে হোম স্ক্রিনে সেভ করে রাখবে, যেন ছেলেটা দেখে ভাবে বর্ষা কতটা ভালোবাসে ছেলেটাকে। কিন্তু ছেলেগুলো তো জানে না বর্ষা একজন মাস্টার মাইন্ড প্লে গার্ল। কয়েকবার কল বাজার পর বর্ষা রিসিভ করে। কণ্ঠ শুনে বর্ষা চিনতে পারে কে কোন ছেলে। এমনিতেও বর্ষা কল দেয় না, তাই সেভ করে রাখার প্রয়োজনও পড়ে না। বর্ষা রিসিভ করতেই ছেলেটা বলে, কি ব্যাপার, ফোন রিসিভ করতে এত সময় লাগে? আর বলো না, আম্মুকে তোমার কথা বলেছিলাম। আম্মু তোমাকে দেখতে চেয়েছিল, তবে সমস্যা আছে, আম্মু ফ্রি না এখন। ও মা, তাই নাকি? তাহলে জামাই হচ্ছি আমি? সেটা তো হবেই। আমার না খুব পিৎজা খেতে ইচ্ছে করছে। কি যে করি, বাসা থেকে তো বেরো হতে দেবে না। চিন্তা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি। না থাক, বিয়ের পর এমনিতেই তুমি খরচ করবে। আমি না ওসব গার্লফ্রেন্ডের মতো না যে বয়ফ্রেন্ডের টাকাই চুলি। আরে এইভাবে বলছো কেন? আমার ভালো লাগে তো, তাই আর কি। ও, তোমার ভালো লাগা মানেই আমার ভালোবাসা। ইস, পাগলিটা কত ভালোবাসে আমাকে। সন্দেহ আছে? না না না, কোনো সন্দেহ নেই। বর্ষার ফোনে আবারও একটি কল আসলো, শান্ত নামের আরও একটি ছেলে। বর্ষা মিরাজকে বলে, রাখছি, নীরা ফোন করেছে। জানো, নীরার একটা কাজিন এসেছে। আমার দিকে তাকাচ্ছিল খুব, পাত্তা দেইনি। একদমই পাত্তা দেবা না, না হলে আমি মরে যাব। জানি গো জান, তুমি তো আমার সব কিছু। আচ্ছা, পিৎজা পাঠিয়ে দিও, পরে টাকা দিবনি। 7 নাম্বার বাড়িতে পাঠিয়ে দাও। বাই, রাখছি। মিরাজ ভালোবাসি বলার আগে বর্ষা ফোন কেটে দেয়। শান্তর কল রিসিভ করে সে। শান্ত ফোন ওয়েটিং পেয়ে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তখনই বর্ষা বলে, মেজাজটা যে কি পরিমাণে খারাপ হয়। নীরার কাজিন আসছে, একটা ছেলে এতবার ফোন দিচ্ছে। আমি বারবার বলছি আমার একটা কলিজা আছে, কতটা ভালোবাসে, তবুও শুনছে না। বলছে আমাকে বিরিয়ানি খাওয়াবে কথা বললে। কতটা ছ্যাঁচড়া হলে বলো এমন বলে। যদিও বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল, বাট পাত্তাই দিইনি। কি? কে সে? নাম্বারটা দাও। আর তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে, সেটা আমাকে বলতা। নাম্বার নিয়ে কি করবা? নীরাকে বলেছি, ঠিক হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। আচ্ছা, আমি বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি। পাগলটা আমাকে ভালোবাসে। না, রাখছি, পরে কথা বলবো। এই ঠিকানায় পাঠিয়ে দিও বিরিয়ানি। বর্ষা ফোন কেটে দেয়। ফোনটা এখন সুইচ অফ করে রিল্যাক্স মোডে ডেলিভারি বয়ের জন্য অপেক্ষা করতে থাকে, আর মনে মনে শয়তানি মার্কা হাসি দেয়। পরদিন বাড়িতে সবার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় বর্ষার। সে ওয়াশরুমে যায়, কিছু সময় পর বেরিয়ে আসলো। স্টাইলিশ ড্রেস পরেও বাইরে আসে। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে।
বর্ষার বাবা নাহিদ সাহেব এসেছে এখানে। জিসান নাইট সাহেবের সাথে বেশ খুশ মেজাজেই গল্প করছে। বর্ষা অবাক হয় নাইট সাহেব এভাবে জিসানের সাথে বসে কথা বলতে দেখে। বাড়ির অনেকে একটু অবাক হয়েছে। বর্ষাকে দেখেই নাহিদ সাহেব বলল, আমার মেয়ে বর্ষা, পরিচিত হয়েছো? জি না, রাতে দেখিনি। ওহো বর্ষা, এ হলো জিসান। জিসানের সাথে বিজনেস করি আজ 2 বছর হলো। ছেলেটা অনেক জিনিয়াস, ওর হয়েছে আমি কাজ করি। ছেলেটাকে আমার খুব পছন্দ। জিসানের উত্তরে বর্ষা অবাক হয়েছে। রাতেই তো জিসানের সাথে বর্ষা কত গল্পই করেছে, কিন্তু এখন নাকি বর্ষাকে জিসান চেনেই না। বর্ষা গম্ভীর চাউনি দিয়ে জিসানের দিকে তাকিয়ে আছে। বর্ষার পাশে আবির এসে দাঁড়ায়। আবির আস্তে গলায় বলে, জিসানের দিকে এত তাকানোর কিছু নেই, ছেলেটা ভালো না। আমার তো ভালো ছেলে চোখেই পড়ে না। চারপাশে তো তাকাবে না, চোখে আর কিভাবে পড়বে? তুমি আমাকে তুমি করে বলছো? তোমার বড় না আমি? কারণ তো আছেই, তবে সেটা সময় হলে জানবে। থাক, সময়ের দরকার নেই। বর্ষা আবিরের থেকে চলে আসে। ইরাজ সাহেব সবার উদ্দেশ্যে বলল, কাউকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা শুধু নীরাই জানতো। যেহেতু সিদ্ধান্তটা নীরাকে নিয়েই, তাই তাকে আগে জানিয়েছিলাম। সে এই সিদ্ধান্তে সম্মতি জানায়। কি সিদ্ধান্ত নিয়েছো? নীরার বিয়ের ব্যাপারে বলছি। নীরাকে বিয়ে দিতে চাই। কিন্তু নীরার বিয়ে হুট করে সিদ্ধান্ত নিলেন? নীরা সবটা জানে। ছেলের সাথে নীরা কথাও বলেছে। এমনি বললে তুই ছিনিয়ে নিতিস। চুপ কর। ছেলেটা কে, কোথায় থাকে, কি করে, দেখতে কেমন? ভালো তো? ছেলে অনেক ভালো। তোর বড় মায়ের গ্রামের বাড়ির ছেলে। নীরার নানু ছেলেটাকে খুব ভালো করেই চেনে। মানে আমার শ্বশুর সব ঠিক করেছে। বাহ, আমরাই জানলাম না কিছুই। কি করে ছেলেটা? ছেলেটা গ্রামে বিজনেস করে, কিন্তু ছেলেটা বেশ ভালো। আমি বহু আগে থেকে খোঁজ নিয়েছি। ছেলেটার কোনো খারাপ রিপোর্ট নেই, তাই রাজি হয়েছিলাম। নীরাকে ছেলেটার নাম্বারও দিয়েছিলাম। সে কথাও বলেছে। নীরার পছন্দ হলেই কি হবে নাকি? আমরা ছেলেকে দেখব না নাকি? বিয়েটা হবে নীরার। বিয়ে করে আমরা কেউ ছেলেটার সাথে থাকবো না, থাকবে নীরা। তাই নীরা যদি তার জীবনের সাথে জড়িয়ে কাউকে পারফেক্ট মনে হয়, তাহলে সেটাতে সম্মতি দিতে তো কোনো ক্ষতি নেই। আর যদি সবার এটাতে খারাপ লাগা থাকে, তাহলে নীরার নানুদের বাসায় সবাই চলো। সেখানে যে আমরাও ছেলেটাকে সামনে থেকে দেখি, আমরাও খোঁজ নেই। তখন যদি খারাপ মনে হয়, আমাদের নীরা তো বাচ্চা না, তাকে তখন বোঝালে সে বুঝবে। বিয়ে ক্যান্সেলও করা যাবে। একদম ঠিক বলেছে আবির। আর কারো কথা আমি শুনতে চাই না। আবিরের কথা মতো হবে। আমরা সবাই গ্রামে যাব। তবে একটা আর্জি আছে আমার। কি আরজি? বর্ষা যেহেতু নীরার বন্ধু, নীরার বিয়ে হলে তো বর্ষা একা হয়ে যাবে, তাই না? তাই আমিও চাচ্ছি বর্ষাকে নীরার সাথেই একই দিনে বিয়ে দেব। কিন্তু এত তাড়াতাড়ি বর্ষার জন্য ছেলে কোথায় পাবো? ছেলে আমার দেখে আছে অনেক দিন থেকে, তবে যথাসময়ে ছেলেটাকে সামনে আনবো। সবার পছন্দ হবে এটা নিশ্চিত, তাই সরাসরি বিয়ের কথা বললাম। হুররে, গ্রামে যাব, কত মজা। সবাই সেখান থেকে চলে যায়। আবির বাইরে এসে দাঁড়ালো। নীরা ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় তার উডবি হাজব্যান্ডের সাথে কথা বলতে। আবির বাইরে এসে পায়চারি করছে। হঠাৎ জিসান বাইরে আসলো, কানে হেডফোন গোজা। আবিরের পাশ দিয়ে হেঁটে বাইকের কাছে যাচ্ছে, কিন্তু আবিরকে ক্রস করার সময় জিসান বলতে থাকে, 5 কোটি টাকা আমি ওর কাছে পাবো। 2 বছর ধরে খুঁজছি। এখানে আসার পিছনে ওই শালা একটা কারণ ছিল। ওকে খুঁজে পেয়েছি, যতই লোকজন থাকুক, টাকার হিসেবটা তো নিতেই হবে আমার। জিসান কথাগুলো বলতে বলতে বাইকের কাছে যায়। বাইক স্টার্ট দিয়ে সে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। আবির জিসানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করতে যাচ্ছিল, তখনও কাছে কারো হাতের স্পর্শ অনুভব করে। আবির পিছনে ঘুরে তাকায়, বর্ষা দাঁড়িয়ে আছে। বর্ষাকে দেখে বলল, তুমি এখানে কোথাও যাবে নাকি? কেন, কোথাও ঘুরতে নিয়ে যাবে নাকি আমাকে? আমি তো কিছুই চিনি না। তুমি যদি নিয়ে যাও তাহলে যেতে পারি। না, যাব না, মন ভালো নেই। কেন, কি হয়েছে?
আমি বিয়ে করব না। আমার ইচ্ছে যাকে আমি ভালোবাসবো তাকেই বিয়ে করব। আচ্ছা আবির, আমার কি দোষ একটু বলবে তুমি? আমাকে কেন কেউ মন থেকে ভালোবাসে না? সবাই কেন আমার সৌন্দর্যের জন্য পাগল? আমাকে কেউ বুঝতেই চায় না। কাউকে বোঝার সুযোগ দাও, তাহলেই তো সে বুঝবে। সুযোগ দিই, কিন্তু সবার দৃষ্টি আমার মন বোঝার সুযোগ খোঁজে না, খোঁজে অন্য কিছু। কোনো ছেলেই আমাকে ভালোবাসে না। ভালোবাসতে সুযোগ দাও, যাক এটা বাদ দাও। আচ্ছা, তুমি কি খুব বেশি খাও? কই না তো, কেন? তাহলে দেখলাম কালকে বিরিয়ানি, পিৎজা ডেলিভারি বয় এসেছিল, তুমি সেগুলো নিয়ে কি করেছো? আর বলো না, দুটো ছেলে ভালোবাসা দেখায়। মজা করে বলেছিলাম পিৎজার বিরিয়ানি পাঠিয়ে দিতে, ভাবছিলাম দেবে না, কিন্তু সত্যিই পাঠিয়ে দিয়েছে। আর যদি প্লে গার্ল হতাম তাহলে একসাথে অনেকগুলো প্রেম। আর যদি প্লে গার্ল হতাম না তাহলে একসাথে অনেকগুলো প্রেম করতাম। শোনো আবির, আমাকে সবাই প্লে গার্ল কেন বলে জানো? কারণ ছেলেদের থেকে বাঁচতে। প্রতিদিন এত এত প্রপোজ আসে, ইচ্ছে করেই প্লে গার্ল নামটা দিয়েছি যেন সব ছেলেরা ভাবে আমি খারাপ। এই জন্য এখন একটা বিএফও নেই আমার। ভালো তো। আচ্ছা, পরে কথা বলবো, আমি একটু বাইরে যাব। তুমি না বললে কিছুই চেনো না? না মানে আসলে বাড়ির সামনেই যাব। তোমার ভাই এত তাড়াতাড়ি কোথায় গেল? ও আমার ভাই না। রাগ করে কথাটা বলে সেখান থেকে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা দূরে এসে দাঁড়ালো আবির। এখান থেকে নীরাদের বাড়ি দেখা যাচ্ছে না। আবির ফোন বের করে, ফোনে যেন কার সাথে কথা বলেও। 5 মিনিটের মধ্যে একটা গাড়ি এসে থামে আবিরের সামনে। আবির চোখ থেকে মোটা ফ্রেমের চশমা খুলে গাড়ির মধ্যে প্রবেশ করে। বর্ষা পায়চারি করছে, মনে মনে সে জিসানের কথা ভাবছে। ছেলেটা কত হট, এমন ছেলেকে কে না চায় জীবনসঙ্গী করতে। আমি কেন বাদ যাব? কিন্তু আব্বু হঠাৎ করে কোন ছেলের সাথে যে বিয়ে ঠিক করলো। আমি বিয়ে করব না, আমি জিসানকে চাই। ছেলেটার প্রতি এখন ভালো লাগাটা অনেক। গ্রামে যে সেটা ভালোবাসাতে পরিণত আমাকেই করতে হবে। আর আবির লুজার একটা। ছেলেটার সাথে মজা করতে ভালোই লাগে, কিন্তু ও কি বলে গেল জিসান ওর ভাই না মানে? নীরা এসে বর্ষার পাশে দাঁড়ালো। উঠোনে একটি গাছের নিচে দোলনা টাঙানো। নীরা বর্ষাকে সেখানে নিয়ে যেয়ে বসালো। বর্ষা জিসানের কথায় ভেবে চলেছে। নীরা বলল, এত কি ভাবছিস? জিসান ছেলেটা কেমন রে? তোর কি জ্বর এসেছে? মানে তুই ঠিক আছিস তো? মানে কি? এই প্রথম তুই নিজে থেকে কোনো ছেলের কথা জানতে চাইলি, তাও আবার আমাদের জিসান ভাইয়ের কথা। বাপরে, তোর হলোটা কি? জিসান কেমন বল না। ভালো ছেলে। শোন, মেজো আব্বু আমার আব্বুর আগেই বিয়ে করে, মানে মেজো আম্মুকে নিয়ে তিনি পালিয়ে যায়। আবিরের নানু ছিল বড়লোক একটা লোক, তো আমাদের দাদু মেজো আব্বুকে মেনে নেয়নি, বের করে দেয়। কারণ বাড়ির বড় ছেলে বিয়ে করেনি, মেজো ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। তাই মেজো আব্বু জিদ করে চলে যায়। আবিরের নানুর থেকে টাকা লোন নিয়ে বিজনেস শুরু করে, দেশের বাইরে চলে যায়। তারপর সেখানে সেটেল। কিন্তু জিসান ভাইয়া হয়েছিল আগে, আমার আব্বুও বিয়ে করে। আমি হওয়ার 2 বছর আগে জিসান ভাইয়াও হয়েছিল। তারপর আমি হওয়ার 1 বছর পরে আবির হয়। কিন্তু আবির হওয়ার পরে মেজো আম্মু মারা যায়। আবির কখনো তার মায়ের আদর পায়নি। এই জন্য আমার মা আবিরকে অনেক ভালোবাসে। নিজের ছেলে রাতুলের থেকেও আবিরকে ভালোবাসে। ও, এবার বুঝলাম কেন জিসান সবার বড়। জিসান ভাই আবিরকে এই কারণেই সহ্য করতে পারে না। আবিরকে ছোট থেকেই অ্যাভয়েড করতো জিসান ভাইয়া। আস্তে আস্তে দুজনের মধ্যে সাপের নেউলের সম্পর্ক হয়ে যায়। এখন কেউ কাউকেই সহ্য করতে পারে না। তো হঠাৎই জিসানকে নিয়ে পড়লি কেন? ছেলেটাকে ভালো লাগছে রে, তাকে আমার চাই। তাহলে আবির? জাস্ট ফ্লার্ট, ঠিক সময় বুঝিয়ে বলবো। গোবেচারা খ্যাত ছেলেকে নিয়ে আমি ভাববো? হাজব। আবিরকে বুঝিয়ে বলিস, না হলে সে তোকে সত্যি ভালোবেসে ফেললে সমস্যা আছে। আচ্ছা বাদ দে, তোর জন্য পিৎজা আছে, খাবি চল। দুজনে বসা থেকে উঠতে যাচ্ছিল, এমন সময় বর্ষার ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার। বর্ষা রিসিভ করে। ওপাশ থেকে একটা ছেলে বলে উঠল, বর্ষা, আমাকে চিনতে পেরেছো? আমি সুমন। সুমন? কোন সুমন? তুমি কটা সুমনকে চেনো? না মানে আসলে কাজিন আছে, ভাই আছে, তো আপনি কে? কালকে রাতে তুমি যাকে নাম্বার দিয়েছিলে সে আমি। ও তুমি জানো কালকে কতক্ষণ তোমার কলের অপেক্ষা করেছিলাম?
জানবেই না তো, ছেলেরা অনেক কিছুই জানে না। সরি, আমি ভেবেছিলাম তুমি অনলাইনে আসবে, বাট আসোনি। আমি অপেক্ষা করছিলাম। এত ভালোবাসা? অনেক ভালোবাসো। শুধু সুযোগ দাও, দেখবে কখনো কমবে না। কিন্তু আমি তো একটা খারাপ মেয়ে, আমাকে তুমি ভালোবাসতে পারবে না। তাই নাকি? আমি ভালো করে দেব। আমাকে ভালোবাসতে হলে পরীক্ষা দিতে হবে তোমায়। যেমন? ধরো আমি ইচ্ছে করে ফোন ওয়েটিং রাখবো, তুমি ওয়েটিং দেখবে, ঘন্টার পর ঘন্টা ওয়েটিং পাবে। কখনো কখনো তুমি আমাকে কোনো ছেলের বাইকের পেছনেও দেখবে, তখন কি করবে? কষ্ট, রাগ সবটাই হবে। জানতাম ঠিক এমনটাই হবে। আমাকে তখন খারাপ ভাববে, প্লে গার্ল ভাববে। আসলে এটাই তো তোমার এক্সাম হবে, কতটা সহ্য করতে পারো আমাকে, সেটা তো দেখতেই হবে আমার, তাই না? ও, তাহলে তুমি যত ইচ্ছে ফোন ব্যস্ত রেখো, কারোর সাথে ঘুমিও, সবাইকে বাইকে ঘুরো, স্প্লেন্ডারে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাপরে, এতটা বিশ্বাস! অনেক চাই। আমাকে যে বিশ্বাস করে তাকে কখনো ঠকাই না, কথা দিচ্ছি বিশ্বাস রাখবো। তবে এক্সাম কিন্তু আরো কঠিন হতে পারে। হোক যত কঠিন, আমি রাজি। বর্ষা ফোন কেটে দেয়। নীরা হাসতে হাসতে শেষ প্রায়। বর্ষা মুচকি এসে বলে, দেখছিস কিভাবে প্রেম করতে হয়? তুই তো এমনিতেই কারোর সাথে রেস্টুরেন্টে বাইকে ঘুরবি, আর সেও তো তোর বিএফ, অথচ অন্য কেউ দেখলে সন্দেহও করবে না, সেই কাজটাও করে নিয়েছিস। তুই জানিস রে, তুই জিনিয়াস রে, সত্যিই জিনিয়াস। আমাকে একটু টিপস দে, ছেলেটাকে কিভাবে আমার কথা ছাড়া অন্য কিছু যেন ভাবনাটাও না আসে, এমন কোনো উপায় বল। শোন, কোনো ছেলে বিয়ের আগে একটা মেয়ে যতটা আগ্রহ নিয়ে ভালোবাসে, বিয়ের পর সেই আগ্রহ অনেকাংশে কমে যায়। আইফোন যতই দামি হোক না কেন, বড়জোর 1 বছর বা 2 বছর ব্যবহার করার পর আগ্রহ কমে যাবে। তখন শখ নয়, প্রয়োজনেই যেন ব্যবহার করা লাগে ফোনটাকে। ছেলেরাও যেন এমন, বিয়ের কয়েক বছর পর বউ যেন তারা প্রয়োজনেই ব্যবহার করে। তুই যাকে বিশ্বাস করবি সে তোকে ঠকাবে, কিন্তু তুই এমন কিছু করবি যেন সে তোকে বিশ্বাস করতে বাধ্য হয়। আর খারাপ কিছু করলে সন্দেহও করবে না, মানে তুই তাকে আকৃষ্ট করবি, সে যেন তোকে আকৃষ্ট না করে। হেয়ার স্টাইল প্রতিদিন চেঞ্জ করবি, সাজুগুজু করার চেষ্টা করবি, এমন এমন কাজ করবি যেন প্রতিদিন সে তোর প্রেমে পড়তে বাধ্য হয়। একঘেয়েমি লেডি কার ভালো লাগবে বল? নীরা আর বর্ষা সেখান থেকে চলে আসে। দুজনে কালকের 2 হাদারাম ছেলেদের থেকে পিৎজার বিরিয়ানি হাতিয়ে নেওয়ার স্বাদ গ্রহণ করবে। জিসান শহর ছেড়ে বেশ কিছুটা বাইরের কোনো এক বড় বাজারে এসে দাঁড়ালো। সে একটি চায়ের দোকানের সামনে বাইকটি রেখে আশপাশে তাকালো। জিসান একজন বড় লেভেলের বিজনেসম্যান, তবে সে বিজনেস করলেও অন্য কেউ সে ব্যাপারে জানেই না। সিম্পলভাবে জিসান থাকতে চায়, চাইলে সে সিকিউরিটি বা গার্ড রাখতে পারে, কিন্তু এমনটা করে না। জিসান বিজনেস প্রসারের জন্য বাংলাদেশে একটি ছেলের নাম হাসিব, তাকে 5 থেকে 10 কোটি টাকা দিয়েছিল। বিজনেস থেকে যতটা আর্ন হওয়ার কথা তার থেকে বেশি হয়েছিল, কিন্তু হাসিব 2 বা 3 কোটি টাকা ফেরত দিয়ে বাকিটা নিজেই হাতিয়ে নেয়। তারপর জিসানের সাথে যোগাযোগ রাখে না। জিসান চাইলে টাকার ব্যাপারটা ভুলতে পারত, মানে এমন টাকা সে প্রতিদিন বিজনেসের কাজে উড়িয়ে দেয়। তবে জিসান টাকার জন্য ঝামেলা করে না। জিসানের কেউ বিশ্বাস ভাঙলে সে তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। জিসানের একটাই কথা, ভালোবাসবার টাকা যতটা গুরুত্ব, তার থেকে বেশি গুরুত্ব বিশ্বাস ও কথা দিয়ে কথা রাখাটা। হাসিব তার কথা রাখেনি, বিশ্বাসটা ভেঙেছে, সেজন্য জিসান এখানে এসেছে হাসিবের খোঁজে। জিসান চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে গোল্ড ডিপ সিগারেট চাইলো একটা। ঠোঁটের সাথে চেপে রেখে রাবারের দড়িতে টাঙানো গ্যাস লাইট হাতে টেনে নিয়ে সিগারেটে আগুন ধরায়। 2টো টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছুড়ে দিতে থাকে। পকেট থেকে 100 টাকার নোট দিয়ে সে ঘুরে সামনে তাকায়। হাসিব দাঁড়িয়ে আছে। জিসান হাসিবকে দেখে সিগারেটে আরো কয়েকটা টান দেয়। তারপর জিসান সিগারেটে কয়েক টান দেয়, ধোঁয়াগুলো বাতাসের সাথে ছেড়ে দিল। গায়ে নেভি ব্লু ক্লোথ, ভিতরে সাদা গেঞ্জি, ছেঁড়া স্টাইলে জিন্স পরা। জিসান সিগারেট ফেলে দিয়ে তার ডান পাশের কোমর থেকে 9mm পিস্তলটা বের করলো। হাসিব স্টিল দাঁড়িয়ে থাকে জিসানের বাইকের সামনে। জিসান পিস্তলটি টেনে গুলি লোড করে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর সাহস দেখে অবাক হচ্ছি। আমার টাকা মেরে দিয়ে আমার বিশ্বাস নিয়ে গেম খেলে আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছিস, সত্যি অবাক হলাম। কি করব তাহলে?
তুই তো ভয়ে দৌড়ে পালাবি, কিন্তু কি আর করার, আমার পিস্তলের গুলিতেই তুই মরবি। হাহা, একা আছিস নাকি সাথে লোকজন আছে? আমাকে তুই করে বলছিস, আর তোকে মারতে একাই যথেষ্ট, শালা হারামি।